সালামু আলাইকুম। আমি ডাক্তার সুমি আক্তার লাবণী বর্ণ অ্যাডমিশন কেয়ার থেকে বলছি। এই ভিডিওটি কেন করছি, গত কয়েকদিন আগে আমাদের সারা বাংলাদেশে তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। অফলাইন অনলাইন মিলে প্রায় 10,000 ছাত্রছাত্রী অনলাইন পরীক্ষা দিয়েছো, যাদের একটা অংশ বৃত্তি পাবে এবং একটা অংশ বৃত্তি না পেয়েও বর্ণতে ভর্তি হবে। কিন্তু তোমাদের যা স্বভাবগতভাবেই জানার ইচ্ছা থাকতেই পারে যে আমি বর্ণে কেন যাব, বর্ণতে যদি আমি যাই তাহলে আমাকে বর্ণ কি কি ধরনের সার্ভিস দিবে। তো তোমার এই যে কোশ্চেনটা, এই পুরো কোশ্চেনের আনসারটা আমার এই ভিডিওতে থাকবে। তবে এই ভিডিওটা দেখতে হলে তোমাকে প্রচুর ধৈর্যশীল হইতে হবে। একটু নমুনা দেখাই। দেখো, পড়াশোনা করতে করতে 16 ঘন্টা যখন পড়াশোনা করতে করতে অবস্থা খারাপ, তখন পরিচালক হোস্টেলে গেলে সেই পরিচালককে নিয়েও পড়তে বসে যায়। বর্ণে 7 ঘন্টা টানা পরীক্ষা হয়, 13 ঘন্টা পরীক্ষা হয়। সেই জায়গাতে স্টুডেন্ট যখন না পেরে মনিটরকে রিকোয়েস্ট করে 5 মিনিটের ব্রেক চাই, তারপরে আমি আবার পরীক্ষা দিব। পড়াশোনার অবস্থা এমন চরম পর্যায়ে চলে যায় যে পাগলামি মাথার উপর উঠে যায়। তখন মনোযোগ ধরে রাখার জন্য সে বোতল মাথার উপর দিয়ে ব্যালেন্স করে পড়াশোনায় মনোযোগ আনে। শুধু তাই না, তুমি তোমার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে না। তুমি যদি বর্ণের রুলসের এদিক থেকে ওই দিক যাও, তাহলে কান ধরে দাঁড়ায় থাকতে হইতে পারে। সো এটা একটু ধৈর্যের নমুনা দিলাম যে তোমার যদি এই পরিমাণ ধৈর্য না থাকে তাহলে এই ভিডিও তুমি শেষ করতে পারবা না। আর যে এই ভিডিও শেষ করতে পারবে সে ইনশাল্লাহ বর্ণের জন্য পারফেক্ট ছাত্র হবে। ওকে, এখন দেখো আমি এই ভিডিওতে আরো কি কি আলোচনা করব সেই পয়েন্টগুলো আমার এখানে চলে আসছে। যে আমাদের বর্ণের শিক্ষক কারা হবে, বর্ণে পড়াশোনার মান কেমন হবে, বর্ণে আপনারা কিভাবে আমাকে গাইড করবেন, রেজাল্ট অ্যানালাইসিস করবেন কি করে, সকল ধরনের সার্ভিসগুলো আমার এই একটা স্লাইডের মধ্যে আছে। এছাড়াও আরো অনেক 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 টপিক নিয়ে আমরা কথা বলবো ভিতরে। সুতরাং আমরা সামনের দিকে আগাইতে থাকি। বর্ণে কোন কোন ইউনিটের ক্লাস হয়? বর্ণে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিভাগের জন্যই আমাদের বর্ণতে ভর্তি হওয়ার সুযোগ আছে। এবং যদি বলি যে হচ্ছে আমাদের এখানে তুমি যে 5-6 মাস আমাদের কাছে থাকবে ঢাকায় অথবা বর্ণ রংপুর অফিসে, তোমাকে কে সময় দিবে? তো তোমাকে সময় দিবে স্ক্রিনে এখন যাকে দেখতে পারছো। ইতিমধ্যে সবাই মোটামুটি তার চেহারা চিনো, তার সম্পর্কে জানা হয়ে গিয়েছে যে সাইফুর রহমান, ইনি বর্ণের পরিচালক। এবং এছাড়াও আমিও মাঝে মাঝে সময় দিব। আমি পেশাগতভাবে ডাক্তার হলেও অনেক ব্যস্ততা থাকলেও আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের সাথে ওই 6টা মাস সময় দিতে। এছাড়াও তুমি প্রথম যে মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, যেটা স্বাভাবিকভাবেই, যে আমি কলেজের 2টা বছর একদমই পড়াশোনা করি নাই, আমার বন্ধুর সাথে ঘুরে বেড়াতে মন চাইছে, আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে ভালো লাগছে, আমার আড্ডাবাজি করে বেড়াতে ভালো লাগছে, আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যেতে ভালো লাগছে, কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি 2 বছর একদম নষ্ট করছি। এখন আমাকে বলেন আমি বর্ণে যাব কিনা? তোমার এই প্রশ্নের উত্তর হ্যাঁ কি না সেটা জানানোর আগে আমি একটু তোমাকে দেখাইতে চাই। একটু দেখো এই ছেলেটা, দেখো তো ওর, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ কিনা? ওর জিপিএটার দিকে তাকাও। ওর জিপিএ হচ্ছে এইচএসসিতে 2.75, কিন্তু সে পড়াশোনা করছে কোথায়? পড়াশোনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন মোটামুটি একদমই পড়াশোনা শেষের দিকে। আচ্ছা, পরের স্লাইড দেখো। পরের স্লাইডেও খুঁজে বের করো আমি কি দেখাতে চাচ্ছি। পরের স্লাইডে আমি দেখাতে চাচ্ছি তার এসএসসি জিপিএ দেখো 3.56, এইচএসসিতে এসে 3.92। তাহলে তার সব মিলায় জিপিএ ছিল 7.48, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য দরকার ছিল 7.50। সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেই নাই, যোগ্যতাই অর্জন করে নাই। কিন্তু সেই ছেলে এখন আইন নিয়ে পড়াশোনা করছে এবং দেখো সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিল, গুচ্ছতেও চান্স পেয়েছিল। আমরা পরবর্তীতে তাকে বলে দিলাম যে ঠিক আছে, তুমি বরঞ্চ গুচ্ছতে যেহেতু আইন পাচ্ছ তাহলে গুচ্ছতে ভর্তি হয়ে যাও। এবং ছেলেটা উত্তরবঙ্গের আলিমুদ্দিন কলেজের। আচ্ছা, এরপরে আসা আরো একটা এক্সাম্পল যদি দেখাই, তাহলে প্রথম যে ছেলেটা ছিল মেহেদি হাসান, সে ছিল মোহাম্মদপুর সরকারি কলেজের। দ্বিতীয় যে ছেলেটা সে হচ্ছে আলিমুদ্দিন কলেজের, মানে উত্তরবঙ্গের। তৃতীয় ছেলেটা দেখো চাকমা, কল্যাণ মিত্র চাকমা।
তোমার কাছে স্বভাবগতভাবে মনে হইতেই পারে যে আচ্ছা ও তো চাকমা, ওর তো কোটা আছে, তাহলে ও মনে হয় কোটায় চান্স পেয়েছে, রাইট? না, সে কোটায় চান্স পায় নাই। এটার একটা উদাহরণ এইখানে দেখো, এই গ্রাফটা আমি পরে আরো বিস্তারিত দেখাবো, কিন্তু এইটা হচ্ছে আমাদের বর্ণের এখানে যখন কোচিং করে তখন তার রেজাল্ট অ্যানালাইসিস, এবং এই রেজাল্ট অ্যানালাইসিসে সে আমাদের কথা শুনে পড়াশোনায় এত মনোযোগ বাড়িয়ে দেয় যে তার এইচএসসি জিপিএ 3.72 আসা সত্ত্বেও, এসএসসি জিপিএ দেখো 3.72 আসা সত্ত্বেও সে আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি গ্রিন এবং ইয়েলো ছিল, এবং সে তার মেধা দিয়েই চান্স পেয়ে যায়। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে ল অ্যান্ড ল্যান্ড নিয়ে পড়াশোনা করছে। আর কিছু উদাহরণ দেখাই, দেখো গুচ্ছতে 3.44 নিয়ে, 3.67 নিয়ে, 3.67 নিয়ে, এরপরে দেখো আরো আছে। তুমি প্রশ্ন করতে পারো যে আপনি তো শুধু দেখাচ্ছেন কম জিপিএ নিলে হচ্ছে একটু দূরের যে ভার্সিটিগুলো, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি ভার্সিটিগুলোতে চান্স পায়। তুমি খেয়াল করে দেখো, কম জিপিএ নিয়ে ঢাবিতে পর্যন্ত চান্স পেয়ে গেছে। সো কোথায় চান্স পায় না? দেখো ঢাবি, রাবি, তারপর চবি, সবখানে কিন্তু চান্স পাইছে, গুচ্ছতে চান্স পাচ্ছে। তোমার পরবর্তী কোশ্চেন বলি, সেটা হচ্ছে বর্ণ থেকে সবাই কম জিপিএ নিয়েই কি ভর্তি হয় বর্ণতে? বা এই যারা কম জিপিএ নিয়ে পড়াশোনা করতেছে তাদেরকেই কি খালি গুরুত্ব দিয়ে আপনারা চান্স পাবেন? আপনাদের কি কোনো ভালো রেজাল্ট নাই? তাহলে পরবর্তী স্লাইড তোমার জন্য। দেখো এই যে ছেলেটা, দেখো বুয়েটে 18তম আছে আমাদের, ওকে ফাইন। আমাদের ডেন্টালে হচ্ছে 6ষ্ঠ আছে, আমাদের ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে, আমাদের হচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10-এর মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে। সো তোমার ভাবার কোনো কারণ নাই যে এইখানে মনে হয় ভালো স্টুডেন্টরা গুরুত্ব পায়, খারাপদের গুরুত্ব দেয় না, অথবা খারাপ স্টুডেন্ট হইলে বেশি গুরুত্ব পায়, ভালোরা গুরুত্ব পায় না, এমনটা ভাবার কোনো কারণ নাই। সো এইবার আসো, তোমার প্রথম যে কোশ্চেনটা আমি তুলে দিছিলাম, তুমি কলেজের 2 বছর ফাঁকিবাজি করেছো, এখন তোমার জন্য বর্ণে আসা উচিত কিনা, বর্ণে আসলে তোমাকে আমরা গুছায় দিব কিনা? উত্তর পাইছো? যদি পেয়ে থাকো তাহলে আমি আর কোনো উত্তর দিচ্ছি না, তুমি নিজে ডিসাইড করো। এখন বর্ণ থেকে আরো কিছু উদাহরণ আমি দেখাই দিলাম। তুমি এখন আমাকে বলো, বর্ণকে বিশ্বাস করা উচিত কিনা? বর্ণকে কি বিশ্বাস করা উচিত? এই উত্তরটা আমি দেই, হ্যাঁ, বর্ণকে বিশ্বাস করা উচিত। কারণ এতক্ষণ পর্যন্ত আমি যে কয়েকটা নমুনা চিত্র তোমাদেরকে দেখালাম, যে কয়েকটা ভাইয়া আপুর ছবি তোমাকে দেখালাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, এর কোনো ছবি আমরা অন্য কারো স্টুডেন্টের ছবি আমাদের বলে চালাই নাই। ও পূর্ণ 5 মাস 6 মাস বর্ণেই ছিল, বর্ণের সাথেই কোচিং করেছে, বর্ণদের থেকেই ভর্তি পরীক্ষা দিয়েছে, চান্স পেয়েছে, তারপরে তার ছবি আমরা প্রকাশ করেছি। সুতরাং তোমার ভাবার কোনো কারণ নাই যে আমরা তোমাকে কোনো প্রকার মিথ্যা তথ্য দিয়ে বিব্রত করার চেষ্টা করছি। সো বর্ণ কখনোই কাউকে কপি করে চলবে না, এটা হচ্ছে তোমাদের জন্য। তোমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্ণতে যখন আমরা পরীক্ষা দিব তখন এইখানে আপনাদের সিট কয়টা এবং আপনারা কিভাবে ভর্তি নেবেন সেটা একটু এক্সপ্লেন করেন। বর্ণের সিট বরাবরের মতোই বিগত কয়েক বছর ধরেই আমাদের সিট একদম নির্দিষ্ট 2400 মানে 2400, এখান থেকে একটা সিট বাড়বেও না কমেও না ইনশাল্লাহ। সো এই 2400 সিটের ভিতরে তোমরা কয়েকদিন আগে যে পরীক্ষা দিয়েছিলে, অফলাইনে যারা পরীক্ষা দিয়েছিলে, এটা পূর্ব ঘোষণা মোতাবেক অফলাইন থেকে একদম পরিপূর্ণভাবে 1100 জন বৃত্তি পাবা। পরবর্তীতে একটা অনলাইন বৃত্তি পরীক্ষা হয়, সেই অনলাইন থেকে আমরা আরো 220 জনকে আলাদাভাবে বৃত্তি দিব, যাতে অফলাইনে যারা দিয়েছে তাদের যোগ্যতার সাথে অনলাইনের কোনো ক্ল্যাশ না হয়। এছাড়াও আমাদের 1080টা সিট বাকি থাকে, যেখানে টাকা দিয়ে যে কেউ পড়তে পারবে, কোনো সমস্যা নেই, টাকা দিয়ে যে কেউ পড়তে পারে, টাকা দিলেই আমার হইছে। সুতরাং এই হচ্ছে আমাদের কয়েকটা সিট। এখন তো তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অনেকে প্রশ্ন করো যে আপনারা কি শুধু বৃত্তির মাধ্যমে বৃত্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেন নাকি অন্যরাও ভর্তি হওয়ার সুযোগ পায়? তো আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, যে বৃত্তি পেয়েও ভর্তি হতে পারবে, বৃত্তি না পেয়েও ভর্তি হতে পারবে। ক্লিয়ার? আমাদের এত বছরের মধ্যে ঐতিহ্য ধরে রেখেছিলাম যে আমাদের অফলাইনেই ভর্তি কোচিং হবে এবং সেটা ঢাকাতে হবে, কিন্তু প্রয়োজনের সাপেক্ষে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমাদেরকে আরো একটি ব্রাঞ্চ রংপুরে খুলতে হয়েছে।
এবং রংপুরের যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের ঠিকানাটা কোথায়? রংপুর ব্রাঞ্চের ঠিকানাটা দেখো, তোমাদের জন্য খুবই ইজি একটা হবে। পার্কের মোড়, যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় যে গেট, সেই গেট থেকে কুড়িগ্রাম রোডের দিকে মাত্র 2 মিনিট যদি হাঁটো, তাহলে আমাদের বর্ণের অফিস তোমার চোখে পড়বে, অবদান কমপ্লেক্স, হাতের ডান দিকে। আচ্ছা, আর ঢাকার যে অফিসটা, সেটা তো সবার অনেকেরই জানা আছে, না জানা থাকলে স্ক্রিনে আমি অ্যাড্রেসটা দিয়েই দিলাম। হেল্পলাইন নাম্বারও আছে, তুমি যেই ব্রাঞ্চেই ভর্তি হতে চাও, হেল্পলাইন নাম্বারে কল দিলেই তোমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন স্বভাবগতভাবে তোমাদের পরবর্তী যে প্রশ্নটা মনের মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে এই যে আপনারা ব্রাঞ্চ খুললেন, কেউ ঢাকায় থাকবে, কোনো স্টুডেন্ট রংপুরে থাকবে, সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিসটা কি আসলে আগের মতো সমান হবে? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। সো তাদের জন্য এক্সপ্লেনেশনটা হচ্ছে আমার পরবর্তী স্লাইডেই আছে। সেটা হলো, দেখো ভাইয়া, আমাদের রংপুরের শাখায় শুধুমাত্র মানবিকের 800 জন কোচিং করতে পারবে, কিন্তু বাকি 1600 জনকে এসে কোচিং করতে হবে ঢাকায়। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবাইকে ঢাকায় আসতে হবে, এবং ঢাকায় 1600 জন কোচিং করবে আমাদের সাথে। তাহলে শিক্ষক কারা হবে দুই ব্রাঞ্চের? একদম সেম। ঢাকা ব্রাঞ্চে যেই শিক্ষক ক্লাস নেবেন, সেই একই শিক্ষক ওখানে গিয়ে ক্লাস নেবেন। কোনোভাবে আমরা এমন করব না যে স্থানীয় কাছাকাছি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নিয়ে এসে আমরা তোমাদেরকে পড়িয়ে দিয়ে তোমাদেরকে রেডি করার চেষ্টা করবো না। কারণ আমাদের কমিটমেন্টের মধ্যেই আছে যে আমাদের শিক্ষকরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, বুয়েট, বুটেক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সুতরাং এই কমিটমেন্ট আমরা ব্রেক করব না। যত কিছুই হয়ে যাক, আমরা ইনশাল্লাহ একই শিক্ষক দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষাগুলো হবে একই প্রশ্নের। ঢাকা ব্রাঞ্চের শিক্ষার্থীরা যেই প্রশ্ন পরীক্ষা দেবে, তোমরাও একই প্রশ্নের পরীক্ষা দিবা। তোমাদের কাউন্সিলিং যে সেশনটা, যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ধরে বসি, তাদেরকে প্ল্যান গুছাই দেই, তাদের বলে দেই কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া উচিত, অথবা তারা কোচিং চলাকালীন সময়ে কোন সাবজেক্টে খারাপ করতেছে, যেই সাবজেক্টটাতে খারাপ হচ্ছে তাহলে সেটা কিভাবে গুছাবে, এই সব কিছু ইনশাল্লাহ নিয়ে কে বসে বলো তো তোমাদের সাথে? হয় পরিচালক সাইফুর রহমান, না হয় আমি। সো আমরা নিয়ম করে রংপুর এবং ঢাকা ব্রাঞ্চে সময় দেব। কেউ ইনশাল্লাহ এই সার্ভিস থেকে বাদ পড়বে না। আর অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেটা একই রকম থাকবে। শুধু একটা জায়গায় পার্থক্য আছে, যেই পার্থক্যটা আমি বলে দিই। ঢাকা শাখায় শিক্ষার্থীরা থাকবে হোস্টেলে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, কিন্তু রংপুরে যারা ক্লাস করবে তাদের জন্য আমরা হোস্টেল ব্যবস্থাপনা রাখছি না। তারা নিজ দায়িত্বে হোস্টেল ব্যবস্থাপনাটা করে নেবে। এখন এইখানে তোমাদের প্রশ্ন আসতে পারে না যে কেন রংপুরে আপনারা হোস্টেল ব্যবস্থাপনা দায়িত্ব নিলেন না? কারণ এইটা আসলে আমাদের আয়ত্তের মধ্যে নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, রংপুর ব্রাঞ্চে শাখা খোলার আরেকটা মেইন কারণ হচ্ছে, অনেকেই টাকার জন্য ঢাকা পর্যন্ত আসতে পারে না। যেহেতু ঢাকায় থাকা খাওয়াটা একটু কস্টলি, একটু বাবা মায়ের উপর প্রেশার পড়ে যায়। তারা চায় যে রংপুরের মতো জায়গায় একটু কম খরচে থাকুক, কম খরচে থেকে তারপরে সেখান থেকে পড়াশোনা করার সুযোগ পাক, কিন্তু তারা বর্ণের মতোই সার্ভিস চায়। সো এই পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু আমাদের ওদিকে চলে যাওয়া। সো এই একটা জায়গা ছাড়া ইনশাল্লাহ বাকি সবকিছুই হুবহু সেম থাকবে। দেখো, একটা মজার যদি জিনিস দেখাই, এইখানে এই স্লাইডটা দেখছো? এই স্লাইডটাতে দেখে কি মনে হচ্ছে কয়েকজন ছাত্র বসে পড়ছে? ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে, এই যে কোথায় আমি শিক্ষক খুঁজে পাচ্ছি না, এই যে শিক্ষক, ইনি শিক্ষক এবং বাকিরা ছাত্র। শিক্ষক, শিক্ষার্থী, এইখানেও দেখো শিক্ষক, শিক্ষার্থী। সুতরাং এই জিনিসটা দিয়ে তারপরের স্লাইডটা একটু দেখাই ফেলি। এই যে দেখুন ক্লাসের অবস্থা। এইটা দিয়ে আমি একটা মেসেজ দিলাম যে আমাদের এখানে শিক্ষকরা কিন্তু কেউই প্রাইভেট ব্যাচ পড়ান না, যার কারণে তাদের মধ্যেও একটা দায়বদ্ধতা থাকে যে শিক্ষার্থীকে ক্লাসেই তার পড়াশোনাগুলো শেষ করে দেওয়া। এবং অনেক শিক্ষার্থীর অনেক কোশ্চেন থাকে, যারা ক্লাস শেষে এভাবে শিক্ষকের পিছে পিছে বের হয়ে আসে এবং তাদের সমস্যাগুলো সমাধান নেওয়ার চেষ্টা করে। আর এখন আসো, বর্ণে আপনারা কিভাবে ক্লাস নেন? অনলাইন নাকি অফলাইন? অনলাইনে আমরা এবার যেই সার্ভিসটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স। হ্যাঁ, আমাদের অনলাইনে যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে
প্রি অ্যাডমিশন কোর্স। এই কোর্সটা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ সবাই পাবে। তবে বিজ্ঞান বিভাগরা যারা থাকবে তাদের জন্য দেখো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই 4টা বিষয়ের পরিপূর্ণভাবে সকল ক্লাস থাকবে, সকল টপিক আলোচনা করা থাকবে। এখন যারাই আমাদের বর্ণে ভর্তি হয়ে যাবা, যারাই যে কোনো বিভাগেরই হইতে পারো, তুমি ভর্তি হয়ে যাওয়া মাত্রই আমরা কিন্তু 10 জানুয়ারির ভিতরেই তোমাকে এই প্রি অ্যাডমিশন কোর্সের সকল তথ্য দিয়ে দিব। তুমি বাসায় বসে 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 এই প্রস্তুতিগুলো নিতে পারবে। ভাইয়া, আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি যদি বর্ণে ভর্তি হও তাহলে তুমি বর্ণে কোচিং এর আসার আগে যে ফ্যাসিলিটিসটা পাবা তার মধ্যে বেস্ট একটা ফ্যাসিলিটিস হচ্ছে এই প্রি অ্যাডমিশন কোর্স। তুমি আমার কথা কিছু মনে করো না, কিন্তু এটাই বাংলাদেশের একটা অপ্রিয় সত্য তথ্য যে আমরা যারা ঢাকার বাইরে একটু গ্রামের দিকে থাকি তারা ভালো মানের শিক্ষক পাই না। বিজ্ঞানে যারা পড়ি তাদের সবচেয়ে বড় ভয়ের বিষয়টাই থাকে এই 4টা সাবজেক্ট। এরা জানেই না কি পড়তে হয়, কিভাবে গুছাইতে হয়। ওরা জানেই না এইচএসসি লেভেলেই তোমার যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার করলেই যে কোনো অ্যাডমিশনের দরজা তোমার জন্য খুলে যায়। এটা জানেই না। তোমাদেরকে পড়ায় বেছে বেছে A+ পাওয়ার জন্য একটা চ্যাপ্টার থেকে 3টা-4টা টপিক পড়ায় বলে যাও, এইটা পড়লেই তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি দিয়ে ফেলতে পারবা। সুতরাং এই জায়গা থেকে বের হয়ে আসো। কোচিংয়ে এসে প্রস্তুতি নেওয়ার কোনো সময় থাকে না যদি না এখনই তোমার সিলেবাস কমপ্লিট থাকে। সুতরাং খাতা কলম নিয়ে বসবা, প্রত্যেকটা ক্লাস করবা এবং প্রতিটা ক্লাসের নোট করবা। প্রতিটা ক্লাস, একটা ক্লাসও যেন বাদ না যায়। তোমার মেইন টার্গেট হবে এইচএসসি পরীক্ষার আগে এই কোর্সটা শেষ করা। তাহলেই তুমি দেখবা বর্ণেতে যখন তুমি কোচিং করতে আসবা আমাদের কাছে ঢাকায়, তখন অন্যদের তুলনায় তুমি ডেফিনেটলি কোচিংয়ে অনেক বেশি রেসপন্স করতে পারবা। তুমি যদি মানবিক বিভাগের হয়ে থাকো, তোমার সবচেয়ে বড় ভয় হচ্ছে ইংলিশ এবং বাংলার গ্রামার। কেন? খুব স্বাভাবিকভাবেই আমরা যারা ইংলিশ ক্লাস 1 থেকে যদি ক্লাস 12 পর্যন্তও চিন্তা করি, 12 বছর ইংলিশের সাথে আমরা থাকি, কিন্তু আমরা 12টা লাইন টানা কথা বলতে পারি না। গ্রামারের এত ভুল থাকে কেন? কারণ আমাদের শিক্ষকরা শিখাইছে একটা টেক্সট বুক থাকবে আমাদের সাথে, আর থাকবে সাথে হচ্ছে একটা ওই যে টেস্ট পেপারগুলো বা গাইডগুলো, ওইখান থেকে তোমাকে বোর্ডের কোশ্চেন খালি কোনো রকম মুখস্থ করায় এইচএসসি লেভেল পার করায়। এরপরে এসে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়ে 1 লাখ স্টুডেন্টের মধ্যে 90,000 স্টুডেন্ট ফেল করে ইংলিশে। সুতরাং তোমার জন্য পরামর্শ হচ্ছে এইচএসসির আগে এই বাংলা আর এই ইংলিশ পুরোটা নোট করো, পুরো ক্লাস করো, সব শেষ করে তারপরে বর্ণে কোচিং করতে আসো। ওকে, যারা বাণিজ্য বিভাগের আছো তাদের মূল সমস্যাগুলো কোথায়? এই সাবজেক্টগুলো। কারণ এই সাবজেক্টগুলোই তো আলটিমেটলি দেখো বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলোতে তুমি যদি হচ্ছে ভালো করতে পারো তাহলে তো তোমার অ্যাডমিশনের পুরো দরজাটাই খুলে যাচ্ছে, রাইট? সুতরাং তোমাদের জন্য এইটা। এখন প্রি অ্যাডমিশন কোর্স না হয় অনলাইনে হইলো, অ্যাডমিশন কোর্স পাক্কা অফলাইন। অ্যাডমিশন কোর্স অফলাইনের বাইরে কোনো সুযোগই নাই। অ্যাডমিশন কোর্স অফলাইনের বাইরে কোনো সুযোগ নাই, হয় রংপুর না হয় ঢাকা শাখা, এবং এই 2 জায়গাতে থেকেই তোমাদের ক্লাসগুলো করতে হবে। সো প্রি অ্যাডমিশনের গুলো যেরকম বুঝিয়ে দিলাম, একই রকম করে অ্যাডমিশন গুলো বলে দেই যে অ্যাডমিশনের প্ল্যানটা কেমন হবে। যারা মেডিকেলের কোচিং করতে চাও তাদের ক্ষেত্রে তো অ্যাজ ওয়েল আমার স্ক্রিনে দেখো তোমার লেকচার সংখ্যাও দেওয়া আছে, যেই সাবজেক্টগুলো প্রয়োজন সেই সাবজেক্টের তথ্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো কিরকম হবে সেই পরীক্ষাগুলোর কথা বলা আছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে বর্ণে যে এই ব্যাপারটা নিয়ে সবার মধ্যে একটা হৈরৈ থাকে, সেটা হচ্ছে 7 ঘন্টা এবং 13 ঘন্টার পরীক্ষা, সেটাও আমাদের থাকবে। আমরা এটাকে সুপার মডেল টেস্ট এবং ম্যারাথন পরীক্ষা বলে থাকি। তারপরে যারা কোর্স ম্যাটেরিয়াল পাবা না, ডেফিনেটলি কোর্স ম্যাটেরিয়াল পাবা। এই হচ্ছে তোমাদের কোর্স ম্যাটেরিয়ালের কথাগুলো এখানে দেয়া আছে। তোমরা ইনফরমেশন বুক পাবা সাবজেক্ট ভিত্তিক, তারপরে হচ্ছে তোমাদের ঢাবি, জাবি, রাবি সহ, তারপর মেডিকেল যে প্রশ্ন ব্যাংক, ডেন্টাল প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকগুলো তুমি পেয়ে যাবা প্রস্তুতি নেওয়ার জন্য।
পরবর্তী কোশ্চেন হচ্ছে, আমি যদি মেডিকেলে পড়লাম কিন্তু সাথে তো আমি বিশ্ববিদ্যালয় বা ঢাবি কয়ের প্রস্তুতি নিতে চাই, আমি কি প্রস্তুতি নিতে পারবো? হ্যাঁ, তুমি আলাদা করে ঢাবি ক যে কোর্সটা সেটা কিনে নিতে পারবা। সেখানে তোমার ম্যাথ ক্লাসগুলো রেগুলার হবে। তারপরে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উইকলি পরীক্ষাগুলো হয় সেই উইকলি পরীক্ষাগুলো তুমি দিতে পারবে। ওদের পেপার ফাইনাল, মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো তুমিও দিতে পারবে। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আছি তাদের কোর্স প্ল্যানটা কেমন হবে? তাদের কোর্স প্ল্যানটা হচ্ছে এইখানে এই পাশে আমাদের লেকচারের ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া আছে, এই পাশে হচ্ছে আমার পরীক্ষার কথাগুলো বুঝিয়ে দেওয়া আছে। এবং এদেরও অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের একটা কোশ্চেন থাকে যে আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করছি কিন্তু আমিও তো ঢাবিতে পরীক্ষা দিব বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমার তো বায়োলজি লাগবে, সেক্ষেত্রে আমি কি করব? তুমিও ঢাবি ক কোর্সটা কিনতে পারবা, বায়োলজি ক্লাস তোমার নিয়মিত হবে এবং অ্যাজ ইউজুয়াল তোমার বায়োলজির যেহেতু ঢাবি ক নিচ্ছ, তোমারও উইকলি পেপার ফাইনাল, মডেল টেস্ট, আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো সেগুলো তুমি দিতে পারবা। যারা ঢাবি ক ব্যাচে থাকবা, এটা হচ্ছে তোমাদের কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে তোমাদের এখানে সবকিছু দেওয়া আছে যে 13টা মোট বই পাবা। কোন কোন বিশ্ববিদ্যালয় বই পাবা, ইনফরমেশন বুক, প্রশ্ন ব্যাংক, অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস বুক, সবকিছু এখানে দেওয়া আছে। তুমি যদি ঢাবি কয়ের হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কেমন হবে? ঢাবি কয়ে থাকলে এই হচ্ছে তোমার ক্লাস প্ল্যানিং, লেকচার 44টা হবে এবং এই পাশে হচ্ছে তোমার পরীক্ষার প্ল্যানিং। এবং এই পরীক্ষার মধ্যে তোমাদেরও অ্যাজ ইউজুয়াল থাকতেছে 7 ঘন্টা এবং 13 ঘন্টার পরীক্ষা। তোমার প্রশ্ন হচ্ছে, আমার ম্যাথ কিংবা বায়োলজি নাই, যে কোনো একটা সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমি কি করব? সহজ সমাধান, তোমার যদি ম্যাথ বা বায়োলজি না থাকে তাহলে তুমি বর্ণে এসে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা কোর্স কিনে নিতে পারবা এবং সেটার প্রস্তুতি তুমি A to Z নিতে পারবা, কোনো সমস্যা নাই। কারণ আমাদের ঢাবি ক কোর্সটাই হচ্ছে ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। সো এই 4টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার না থাকে তাহলে ওই সাবজেক্টটা তোমার কিনে নিয়ে তারপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এই হচ্ছে তোমার কোর্স ম্যাটেরিয়াল থাকছে অ্যাজ ইউজুয়াল। 13টা বই পাবা সব মিলায়। তুমি ঢাবি ক্ষয়ের যদি প্রস্তুতি নাও তাহলে ঢাবি ক্ষয়ের প্রস্তুতি নেওয়ার সময় তোমাকে কি করতে হবে? ঢাবি ক্ষয়ের প্রস্তুতি নেওয়ার সময় দেখো তোমার এইখানে ক্লাস সংখ্যাগুলো আছে যে 46টা লেকচার হবে, মোট পরীক্ষা কতগুলো হবে সেটা দেওয়া আছে। এখন এক্সট্রা কোর্সের ব্যাপারটাতে আসি। আমাদের ইংলিশে সবচেয়ে বড় ভয় থাকে, যারা এখনই ভর্তি হয়ে যাচ্ছে তারা তো বেসিক মানে প্রি অ্যাডমিশন একটা ইংলিশ কোর্স পাচ্ছ, সেটা যদি পড়াশোনা করে ফেলো, তারপর আমাদের এখানে যদি তুমি যে ইংলিশের যে লেকচারগুলো হবে মেইন লেকচার সেটা তুমি করবা, এগুলোতে তো অনেক হায়ার জিনিসপত্র পড়াবে, মানে হায়ার থটের জিনিসপত্র পড়াবে, একটু একটু কঠিন জায়গা থেকে শুরু করবে স্বাভাবিকভাবেই। কিন্তু অনেকেই আছে আমরা ইংলিশটা আসলে কিছুই বুঝি না, আবেগের বশে কয়েকটা টাকা বাঁচানোর জন্য হয়তো আমরা ডিসিশন এটাও নিয়ে ফেলবো যে আমি না বুঝলেও আমি বেসিক ইংলিশ কোর্স নিব না। কিন্তু এইটাতে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা কি পাবা না একমাত্র একটা সাবজেক্টের উপর নির্ভর করে, সেটা হচ্ছে গিয়ে ইংলিশ। সুতরাং মেইন আমাদের ক্লাসগুলো একটু কঠিন লেভেল থেকে শুরু হলো, বেসিক ইংলিশ কোর্সটা সপ্তাহে 2টা করে হবে এবং এইটা একদম শূন্য থেকে শুরু করবে ভাইয়ারা, একদম ধরে 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 একটু একটু করে তোমাকে গুছা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমার কাছে মনে হয়েছে যারাই মানবিকের জন্য কোচিং করবা তারাই এই কয়টা টাকা বাঁচানো ধান্দা না করে বরঞ্চ বেসিক ইংলিশ কোর্সটা সবারই নেওয়া উচিত। তোমাদেরও 7 ঘন্টা 13 ঘন্টার পরীক্ষা থাকবে এবং এই হচ্ছে তোমাদের কোর্স ম্যাটেরিয়াল। এই কোর্স ম্যাটেরিয়ালগুলোতে তুমি 12টা বই পেয়ে যাবে, কোশ্চেন ব্যাংক, ইনফরমেশন বুক, সবকিছু। তুমি যদি বুঝতে চাও তাহলে আমাকে পজ করে দিয়ে স্ক্রিনটা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঢাবি গয়ে যারা আছে বাণিজ্য বিভাগের তাদেরও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের লেকচার প্ল্যান, এই হচ্ছে তোমাদের পরীক্ষা প্ল্যান, তারপরে হচ্ছে তোমাদের 7 ঘন্টা 13 ঘন্টার পরীক্ষা, এই হচ্ছে তোমাদের কোর্স ম্যাটেরিয়াল। সো আমাদের কোর্স সম্পর্কে মনে হয় সবাই ক্লিয়ার হতে পেরেছি। সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্সও গেল এবং এরপরে হচ্ছে অ্যাডমিশন কোর্সও গেল। 7 ঘন্টা 13 ঘন্টা পরীক্ষা দিতে দিতে অবস্থা দেখো, সবাই একজন তো কাইত হয়ে গেছে যেহেতু 13 ঘন্টার পরীক্ষা, ও নাই, ও ডাউন। আমরা তবে 2025 ব্যাচের মানবিক ব্যাচের স্টুডেন্টরা একদম দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে। 13 ঘন্টার পরীক্ষা সবচেয়ে বেশি সুন্দর মতো দিছিল মানবিকের স্টুডেন্টরা। আচ্ছা, এখন এত কিছু বলার পরেও আমার কাছে মনে হয়েছে বর্ণ খুব একটা ভালো কোচিং সেন্টার না।
কারণ বর্ণ খুবই ঘাততারা টাইপের, না শোনে কারো কথা, না শোনে স্টুডেন্টের রিকোয়েস্ট, না শোনে গার্ডিয়ানের রিকোয়েস্ট। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে বর্ণের চেয়ে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই বরঞ্চ শতগুণ ভালো, শতগুণ ভালো। এরকম ঘাটতারামি হলে তোমাকে তোমার মতো করে চলতে দিবে না, তোমাকে তোমার মতো করে পড়তে দিবে না, তোমাকে বাধ্য করবে সকল পরীক্ষা দিতে, ক্লাস করতে, মানে বিভিন্ন দিক থেকে তোমাকে একটা বাসের উপর অলওয়েজ রাখার চেষ্টা করবে। সুতরাং সেই দিক থেকে তুমি যদি চিন্তা করো তাহলে ডেফিনেটলি অন্যান্য কোচিং তোমাদের চেয়ে হাজার গুণ, মানে আমাদের বর্ণের চেয়ে হাজার গুণ ভালো। তারপরেও আমি তোমাকে একটা ট্রিক্স শিখাই দিই। তুমি যখন অন্যান্য কোচিংয়ে ভর্তি হইতে যাবা তখন সেই কোচিংগুলোকে 7টা প্রশ্ন করবা, গুনে গুনে 7টা প্রশ্ন তুমি করবা। এরপরে তুমি ডিসিশন নিবা ওই কোচিংয়ে তুমি ভর্তি হবা কি না, রাইট? এই 7টা প্রশ্ন কি কি হইতে পারে আমরা একটু স্ক্রিনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো। প্রথম, আমি বাংলাদেশের সবচেয়ে দুর্বল শিক্ষার্থী, প্রতি সপ্তাহে আমার সাথে বসবেন কিনা, আমার পড়াশোনা গুছায় দিবেন কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করতে হবে আমার ক্লাস নিবেন কারা, এবং A to Z কি তারাই ক্লাস নেবেন। সো এই আলোচনাটা অলরেডি আমি এর আগে বলে ফেলেছি যে তোমার ক্লাস কারা নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বুটেক্স, মেডিকেল, এই 4টা বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু আমাদের বর্ণতে বাকিরা নেয় না। সো এই প্রশ্নটা তাদেরকেও করবা যে তাদের অবস্থাটা কি। হ্যাঁ, এরপরের প্রশ্ন আসো। এরপরের যদি প্রশ্ন বলি তাহলে চলে আসবে হচ্ছে শিক্ষকদের নিজস্ব ব্যাচ আছে কিনা। বর্ণের শিক্ষকদের নিজস্ব ব্যাচ আছে কিনা আমি কিন্তু আগেই বলে আসলাম যে বর্ণের কোনো শিক্ষক ব্যক্তিগত কোনো ব্যাচে পড়াইতে পারবে না, যার কারণে দায়বদ্ধতা থেকেই ওই শিক্ষককে ক্লাসেই সবকিছু শেষ করে দিতে হবে। এমন কোনো ধূর্ত আমি তোমাদের সাথে করবো না যে টিচার এসে তোমাদের এখানে 50% ক্লাসে পড়াই দিল আর বাকি 50% একটু ইশারা দিয়ে বললো চিপায় আসেন, কার্ড দিয়ে দিলাম, আলাদা করে সাবজেক্ট প্রতি আমার কাছে প্রাইভেট পড়েন না। এই পাগলামি, এই দুষ্টামি বর্ণে হবে না। আচ্ছা, তারপরে প্রশ্ন, আমাকে সকল বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন জানাবেন এবং আবেদন আপনারা করে দিবেন। বর্ণেটা হয়, বর্ণে সকল বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনগুলো আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছে সার্কুলারগুলো প্রিন্ট করে 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 ওদেরকে দেই, ওদের সাথে বসি, জিপিএ অ্যানালাইসিস করি, রেজাল্ট অ্যানালাইসিস করি, ওদেরকে পরামর্শ দেই কে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কি পারবে না। এই হচ্ছে ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আমাকে নিয়ে যাবেন কিনা, এই প্রশ্নের উত্তরটা তুমি জিজ্ঞেস করতে পারো, যেটা বর্ণতে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী বছর থেকে আর এইটার প্রয়োজন হচ্ছে না। কেন? কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সেন্টারগুলো ঢাকায় নিয়ে আসতেছে। সুতরাং ঢাকায় যদি পরীক্ষা সেন্টার দেই তাহলে আমরাই যেহেতু আবেদন করে দেই, আমরা চেষ্টা করব তোমাদের আবেদন করার সময় সকলের সেন্টার ঢাকায় ফেলতে। সুতরাং অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এইবার আসো সর্বশেষ প্রশ্ন, আপনি আমাকে 16 ঘন্টা পড়াশোনার জন্য প্রেসার দিবেন কি না। এই একটা টপিক নিয়ে যখন আমরা কথা বলি তখন ম্যাক্সিমামই আমাদেরকে গালি দেয়। আপনারা পাইছেন কি, আপনারা কি স্টুডেন্টকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার রাখতেছেন কিনা, এই করতেছেন কিনা, সেই করতেছেন কিনা। ভাই, আমার বর্ণে পড়তে হলে পাগল হইতে হবে, 16 ঘন্টা পড়তে হবে, এই প্রেসার দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। সুতরাং আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। এখন সর্বশেষ আরেকটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে চান্স না পাওয়া পর্যন্ত আমাদেরকে ফলো আপ করবেন কিনা। হ্যাঁ, চান্স না পাওয়া পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে এখানে থাকবো, অফিসে থাকি, তোমাদের সাথে কথা হয়, কোচিং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা যে কোনো সময় যখন চাইবা তখন ইনফরমেশন ডেস্কের সাথে কথা বলে আমাদের সাথে বসতে পারবা। আমরা তোমাদেরকে আবারও বুঝায় দেওয়ার চেষ্টা করব কোথায় কোথায় পরীক্ষা কিভাবে দিতে হবে, কিভাবে প্রস্তুতি করতে হবে। সুতরাং এই হচ্ছে বর্ণের রুলসগুলো ফলো করে। বর্ণের রুলস কি দেখো, এখানে মেধাবী হও বা কম মেধাবী হও কোনো পার্থক্য নাই, আমরা সবার সাথে সমানভাবে কথা বলবো ইনশাল্লাহ। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একই শিক্ষক প্যানেল থাকবে, এটার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে একই শিক্ষক না থাকলে তোমরা কমফোর্ট ফিল করো না। তোমাদের দেখো সকল শিক্ষকই ঢাবি, বুয়েট, মেডিকেল, বুটেক্স থেকে থাকবে, পড়াশোনার জবাবদিহিতা আছে,
কারণ আমরা যেমন এখানে বসে বাস দিব, ঠিক তেমনি হোস্টেলেও সুপাররাও নিয়মিত তদারকির মধ্যে থাকে, তোমাকে বাসের উপর রাখবে যে তুমি পড়তে বসতেছো কিনা, ঘুমাচ্ছ কিনা। শিক্ষকদের কোনো আলাদা ব্যাচ নাই, সকল ভার্সিটির মেডিকেল ফর্ম ফিল আপ করে দেওয়া হয় এবং পড়াশোনার জন্য তোমাদেরকে প্রেশারের মধ্যে রাখা হবে। সুতরাং এইগুলো হচ্ছে বর্ণের নিয়মকানুন এবং সুযোগ সুবিধাগুলো বলে দিলাম। আরো কিছু যদি বলি তাহলে দেখো, বর্ণে স্মার্টফোন একেবারেই নিষিদ্ধ। যারা হোস্টেলে থাকবে তাদের জন্য স্মার্টফোন একদমই অ্যালাউড না। আর যারা রংপুরে কোচিং করবে তাদের স্মার্টফোন কিভাবে নিষিদ্ধ করতে হয় সেই ব্যাপারটা আমাদের জানা আছে। আমরা কিছু ট্রিক্স তো গোপন রাখতে হয়, সবকিছু তো আর বলে দিলে হবে না, তাই না? তাহলে আমাদের হাতের হাতিয়ারগুলো দলছুট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন স্মার্টফোন, ড্রাগ, এই সমস্ত কোনো কিছু আমাদের হোস্টেলে নাই, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের এখানে তুমি ক্লাস মিস দিতে পারবা না, কারণ তুমি যদি ক্লাস মিস দাও তাহলেই তোমাকে বিনা বাক্যে আমি বহিষ্কার করতে পারবো। কারণ প্রথম দিনই একটা ফর্মের মধ্যে তোমার সিগনেচার নিয়ে নিব যে আমার রুলস কি কি, এইটা ব্রেক করলেই তোমাকে যে আমি বহিষ্কার করার ক্ষমতা রাখি, এইটা কিন্তু একদম বড় বড় করে লিখে তারপর সেখানে সাইন নেব। সুতরাং পরবর্তীতে তুমি কোনো কিছুই বলতে পারবা না যে কোথা থেকে কি হইতেছে, কেন আপনি আমাকে বহিষ্কার করতেছেন। বর্ণের রুলস মানা বাধ্যতামূলক। বর্ণে তুমি আসতে চাচ্ছ কিন্তু তুমি পরিশ্রমী না, তুমি ধৈর্যশীল না, তোমার নজর থাকে সব সময় মাছের পিস ছোট কেন, আজকে ক্লাস 5 মিনিট পরে শুরু হইলো কেন, আজকে পরীক্ষা দিছি, পরীক্ষার মধ্যে একটা প্রশ্নের উত্তর ভুল ছিল কেন, এই যে এই সমস্ত নিয়ে তুমি যদি খুঁতখুঁতা টাইপের হয়ে থাকো না, তাহলে তোমার জন্য আসলে বর্ণ পারফেক্ট প্লেস না। কারণ বর্ণতে যে আসবে সে হবে চরম ধৈর্যশীল, চরম ধৈর্য। ও ছোটখাটো জিনিসের প্রতি নজর দিবে না, ও দেখবে যে আমার আজকের দিনটা কিভাবে ইউটিলাইজ করলে কালকে আমি ভার্সিটিতে চান্স পাবো। সুতরাং প্রথমেই বাদ, জীবনের ছোটখাটো জিনিস যদি তুমি বাদ দিতে না পারো তাহলে তো বর্ণ তোমার জন্য মোটেও ভালো জায়গা হচ্ছে না। কারণ আমরা ওগুলো গুনি না রে ভাই, গুনি না। আমরা চাচ্ছি তোমাকে গুছিয়ে দিয়ে একটু উপরের দিকে নিয়ে যেতে, আর তুমি ছোটখাটো জিনিসে নজর দিয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ, তাহলে তো হইল না, তাই না? তাহলে আমাদের উপর ভরসা তোমার রাখতে হবে। দেখো এরা পড়তে পড়তে দেখো পাগলামির লেভেল দেখো, ও পড়াশোনা বর্ণ থেকে যখন বলা হয়েছে 16 ঘন্টা পড়তে হবে, ও সেই পড়াশোনা যেন নষ্ট না হয় ফ্ল্যাটের বাথরুমের ভিতরে কমোডের পাশে দেখো মানচিত্র লাগায় রাখছে। মানে আর কিভাবে উদাহরণ দিলে বুঝতে পারবা যে বর্ণে আসলেই পাগলামির মাত্রা বেড়ে যায়। দেখো ও পড়ার টেবিলের সামনে লিখে রাখছে যে 16 ঘন্টা পড়া যে বাধ্যতামূলক, এটা লিখে রাখছে যাতে বারবার এটা চোখে পড়ে। পড়াশোনার অবস্থা, পড়াশোনা করতে করতে কাইত হয়ে যাচ্ছে। সুতরাং যারাই তোমরা বর্ণে আসতে চাচ্ছ, তোমাদের হাতে এখনো সময় আছে, খাওয়া দাওয়া করো, নিজের ফিজিক্যাল ফিটনেস বাড়াও। কারণ 16 ঘন্টা পড়তে হইলে মানসিক এবং শারীরিক দুই ধরনের প্রেসারই তোমাকে নিতে শিখতে হবে। কোনোটাই কোনো একটা যদি তোমার ভিতরে মিসিং থাকে তাহলেই দেখা যাবে যে তুমি ছিটকে যাচ্ছ, অন্যদের তুলনায় ফাইট করতে পারছো না। খালি অসুস্থ থাকবা, খালি অসুস্থ থাকবা, 2 দিন পর পর তোমার অসুস্থতার জন্য বাসায় চলে যেতে হবে, আবার ফিরে আসে পড়তে চেষ্টা করবা, আবার অসুস্থ হবা, তোমার জন্য তোমার রুমমেটদেরও অসুবিধা। সো এইটা করো না, বরঞ্চ এখন থেকে যেহেতু সময় সুযোগ আছে, তুমি তোমার ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর দিকে নজর দাও। এখানে যে টিচাররা আছে সেই টিচারদের জন্য আমরা রেগুলার হচ্ছে রেটিং এর ব্যবস্থা রাখি। এই রেটিং কোনো কারণে যদি আমাদের ম্যাক্সিমাম টিচারদের রেটিংই কিন্তু 8+ থাকে, মানে ম্যাক্সিমাম না, যারা ক্লাস নিবে তাদের ডেফিনেটলি 8+ হইতে হবে। কিন্তু কোনো কারণে যদি কোনো টিচারের রেটিং আমরা দেখি একটু নেমে গেছে, তখন সেই ক্লাসটা কিন্তু রিটেক দেওয়া হয়। আমরা চেষ্টা করি যে আরেকটা ক্লাস দিয়ে তোমাদের এই প্রবলেমটা সলভ করে দিতে। তোমাদের ক্লাস নেওয়ার পর পর যে পরীক্ষাটা নেওয়া হবে, সেই পরীক্ষার রেজাল্ট সবার কাছে SMS আকারে চলে যাবে। এবং সেই সাথে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও রেজাল্টগুলো আপলোড করা থাকে। এবং তোমাদের যে গার্ডিয়ান থাকবেন সেই গার্ডিয়ানকে এই ওয়েবসাইটের পাসওয়ার্ড, ইউজার আইডি সবকিছু দিয়ে দেওয়া থাকবে। ওনারা বাসা থেকেই ফলো আপ করতে পারবে যে তুমি পড়াশোনা কেমন করছো, কেমন হচ্ছে। এবং কাউন্সিলিং তো ইতিমধ্যে বলছি যে আমরা যখন কাউন্সিলিং এ বসবো, ব্যাপারটা এমন না যে কাউন্সিলিং এ শুধু বিরিয়ানি, চা, পানি খাওয়া হয়। কাউন্সিলিং এ যদি প্রয়োজন মনে হয় তাহলে সবগুলোকে কান ধরেও দাঁড়ায় থাকতে হইতে পারে। এটা বর্ণের ঐতিহ্য। দেখো আমরা কারো কথা শুনি না, তার মধ্যে একটা হচ্ছে এই যুগে এসেও আমি যদি তোমাকে কান ধরে দাঁড় করায় রাখতে পারি, তার মানে তোমাকে আমি 16 ঘন্টা টেবিলে বসাইতেও পারি। এইটা বিশ্বাস রাখতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আসবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এসে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবে, পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবে। তারপর রিটেন যে খাতা, সেই রিটেন খাতার আমাদের বর্ণের একটা ঐতিহ্য হচ্ছে প্রতি সপ্তাহের যে উইকলি রিটেন খাতা, এই খাতা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যারা কাটবেন তারা আবার তোমাদের সাথে বসে একটা সেশন নেবেন যে কোথায় ভুল করছো, কেন করছো, আর কোন কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত ছিল। সো এইটা কিন্তু অন্য কোথাও হয় বলে আমার জানা নাই। বিভিন্নভাবেই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। এবং দিন শেষে তো বর্ণের যে ফুল প্যানেল, এই ফুল প্যানেল বসেই থাকে তোমাদের রেজাল্ট অ্যানালাইসিস করতে। রেজাল্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা তোমাদের সাথে যখন বসি তখন বুঝে ফেলি যে কোন স্টুডেন্টের কোথায় কোথায় ঘাটতি থেকে যাচ্ছে। যেমন যদি দেখো এই স্টুডেন্টটার নাম কি রিপন। এই যে রিপন আলী, এই রিপন আলী এই বছর এইবার ঢাকা মেডিকেল কলেজে 89তম হয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। সো এই রিপন আলীকে আমরা কিন্তু আগেই বলে দিতে পারছিলাম যে ভাই তুমি তোমার পরীক্ষার সব দিকে ঠিক আছো, দুইটা জায়গায় সাবধান হও। এক, ওএমআর পূরণ করতে ভুল করিও না। ওএমআর তুমি পূরণ করতে ভুল করলে তোমার রেজাল্ট অ্যাবসেন্ট যাচ্ছে। দুই, তোমার এইখানে এসে একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে এই টপিকে কেমিস্ট্রিতে, এই লেকচারে গিয়ে তুমি এইটা আরেকবার রিভিশন দাও। এই যে দেখো একটা রেজাল্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু তাকে বলে দিতে পারছি যে সে লাইনে আছে নাকি লাইন থেকে ছুটে যাচ্ছে। যদি লাইনে থাকে তাহলে কোন কোন জায়গাগুলোতে আরেকটু নজর দিলে তার মধ্যে মানে পলিশ করে দিলে একটু সে সাকসেসটা আরো ভালো মতো আনতে পারবে। তো এই জায়গাগুলো। তারপরটা যদি বলি, এই যে আমরা সাইফুল ইসলামের কথা আগে বলে আসছিলাম এই ভিডিওর শুরুর দিকে, দেখো এই সাইফুল ইসলামের গ্রাফ ছিল এইটা। তখনই কিন্তু ওকে আমরা বলে দিছিলাম যে তোমার কোথায় খারাপ হচ্ছে সেই জায়গাগুলোতে তুমি একটু নজর দাও। যদি এই যে এখন এইখানে যদি দেখি যে গ্রাফে তো আমাদের কয়েকটা কালার থাকে, 4টা কালার থাকে। 4টা কালার দেখলে আমরা বুঝতে পারি কোন স্টুডেন্টের অবস্থান কোন জায়গায় আছে এবং সেই স্টুডেন্টকে কিভাবে সাইজ করে উপরের দিকে আনতে হবে সেটা বলে দিতে পারি। তো আগের যে কয়েকটা উদাহরণ দেখাইলাম মোটামুটি সবখানেই কিন্তু গ্রিন কালারটা আসতেছে। সো আমরা বলি যে বর্ণে ক্লাস করার সময় তোমার যদি গ্রিন কালারটা আসে তাহলে বোঝা যাবে মোটামুটিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রস্তুত। এই উদাহরণটা দেখেন, সব লাল। তাহলে এই স্টুডেন্টটা কি আসলে চান্স পাওয়ার জন্য প্রস্তুত? না, ও চান্স পাওয়ার জন্য প্রস্তুত ছিল না। কারণ ও ভার্সিটিতে চান্স পাইতে চায়, কিন্তু যখন কলেজের 2 বছরে ছিল সেই 2 বছর সে পড়াশোনা না করে যত ধরনের কার্যক্রমে জড়িত থাকা উচিত সব কার্যক্রমে জড়িত ছিল। এবং এই ছেলেটা যখন একের পর এক পরীক্ষা খারাপ করছে তখন আমার সাথে পরিচালকের সাথে বিভিন্ন সময় বসে পরামর্শ নেওয়ার চেষ্টা করতেছিল যে ঠিক আছে এখন কি করব এবং করতে করতে একটা সময়কে তারপরে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। এবং সে কিন্তু আমাদের বর্ণে রেড মিথুন নামে পরিচিত, কারণ রেড খাইতে খাইতে তার জীবনটা ঝালাপালা হয়ে গেছিল। এবং এরকম একটা গ্রাফ থাকবে যেই গ্রাফে আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্টের দেখো 193 পজিশন নিয়ে শুরু করছিল, তারপরে সে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, 73তম পজিশনের দিকে চলে আসছে। সো স্টুডেন্টরা তখন বুঝতে পারে যে হ্যাঁ সে ভালো করছে। আবার আরেকটা স্টুডেন্ট যখন দেখে যে সে 3য় নিয়ে শুরু করছিল কিন্তু সে ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে, তার গ্রাফটা নিচের দিকে নামছে, তখন সে আবার বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে আমার তাহলে খারাপ হচ্ছে। তখন আমরা কিন্তু 2 স্টুডেন্টের সাথে 2 ভাবে কথা বলি, 2 রকম ভাবে কাউন্সিলিংটা চলে আসে। এখন বর্ণ থেকে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে তোমার মানুষ হওয়া নিয়ে কথা, একটা ভালো মানুষ হওয়া নিয়ে কথা। বর্ণে আসছো মানেই তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম হইতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। কিন্তু এরা কথা শোনে না, এরা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রথম হইতেছে, মানা করা হয় তারপরেও প্রথম হয়। এখন বর্ণ কেমন? এক কথায় বর্ণ ঘাড়তেরা। বর্ণ যেমন কোনো কোচিংকে কপিও করে না, ঠিক বর্ণ তেমন কারো কথা শুনেও না, নিজের রুলস নিজে ক্রিয়েট করে, নিজের মতো করে চলে। সুতরাং ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারটা একটু মাথায় নিয়ে আসতে হবে। তুমি কখনোই অন্য কোচিংয়ের সাথে আমাদের এই বর্ণের তুলনা করতে যাবে না,
তুমি অন্য কোচিং কিভাবে ক্লাস নিচ্ছে, অন্য কোচিং কয় ঘন্টা ক্লাস নিচ্ছে, অন্য কোচিং কিভাবে সিলেবাস তৈরি করতেছে, অন্য কোচিং কোন শিক্ষক দিচ্ছে, কোনো কিছু নিয়ে তুমি তুলনা করতে পারবা না। তোমাকে এসে বিশ্বাস রাখতে হবে বর্ণ যেই প্ল্যানিং করতেছে একান্তই তার স্টুডেন্টকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্যই করতেছে নিয়ম কানুন। সুতরাং এই জায়গাটায় তুমি ফাইজলামি করতে পারবা না। আসো, কিছু প্রশ্নের উত্তর তুমি আমাকে এখন বলবা। তোমার 24 ঘন্টাই বর্ণের, অর্থাৎ বর্ণ তোমার 24 ঘন্টা যেভাবে রুলস রেগুলেশন ক্রিয়েট করে দিবে তুমি সেভাবে চলতে পারবা কিনা? হ্যাঁ হইলে বর্ণ তোমার জন্য, না হইলে তুমি অন্য কোথাও চলে যাও। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ যারা আছো, কোচিং করার আগে নিজেকে 7 বার একই প্রশ্ন করো, লাস্টের 2 বছরে আমি সুপার পড়াশোনা করছি কি না। কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা একেবারেই ফাইজলামি করার মতো না। তোমার যদি 2 বছর পড়াশোনার সাথে কোনো সম্পর্ক থেকে না থাকে তাহলে আবেগের বশে মেডিকেল ইঞ্জিনিয়ারিং করতে আসিও না। সব কোচিং তোমাকে কি বলবে, মেডিকেল করতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও, করো করো করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোচিং করলেই চান্স পেয়ে যাবা, কারণ তোমার টাকাটা নিয়ে তার পকেটে ঢুকানো নিয়ে কথা। বর্ণ সেখানে নিজে থেকে বলে দিচ্ছি, তোমার 2 বছরের পড়াশোনার মান যদি যথেষ্ট ভালো না হয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং তুমি কোচিং করে কোথাও চান্স পাবে না, গ্যারান্টি। কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে ওই স্টুডেন্ট যার 2টা বছরের পরিশ্রম ঠিকঠাক মতো আছে। পরবর্তীতে আসো, ব্যাচ টাইম আমাদের সারাদিনে আছে। ব্যাচ টাইমগুলো বিভিন্ন সময়ের টাইমিংগুলো আমরা সেট করে দেই, এবং এটা কখনো 5 মাসের হয়, কখনো 5.5 মাসের হয়। যে এগুলো আসলে সময়ের সাথে পরিবর্তনশীল হবে। একটা যারা আসতেছো, যেহেতু আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আমরা থাকি, তাহলে আমাদের একটা জায়গায় খটকা লাগে যে আমরা যে যাবো আপনাদের ওখানে, বা যারা ঢাকায় যাব, যারা হোস্টেলে থাকবো, তারা তো আমরা নামাজ পড়ি, বা আমরা সন্ধ্যা হইলে সন্ধ্যাবাতি দেই, আমরা পূজা করি। আমাদের এই জায়গাগুলোতে, ধর্মের জায়গাগুলোতে আপনারা কোনো বাধা ক্রিয়েট করেন কিনা? তাহলে এই স্লাইডটা তোমাদের জন্য। দেখো, যার মনে যাচ্ছে সে নামাজ পড়তেছে জামাত করে, এটা বনের অফিসের ভিতরে। যাদের মনে চাচ্ছে সে পূজা করতেছে, যে খ্রিস্টান ধর্মের, সেও তার পূজা নিজস্ব ধর্মের কাজকর্ম পালন করছে। সো এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, এবং এটা নিয়ে এখন পর্যন্ত কখনো কোনো ইস্যু হয়ও নাই। আচ্ছা, তোমাদের কাছে এরকম একটা রিপোর্ট কার্ড থাকবে। এই রিপোর্ট কার্ডের মধ্যে কয়েকটা পাতা থাকবে, যে এইখানে তোমরা প্রতিদিন যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার নম্বরগুলো ওখানে টিপতে হয়, এবং সেই সাথে তোমরা কত ঘন্টা পড়াশোনা করছো সেই পড়াশোনার জন্য একটা গ্রাফ পূরণ করতে হয় প্রতিদিন। এবং আমাদের সাথে যখন কাউন্সিলিং এ বসবা তখন বলাই থাকে, তোমার যদি 16 ঘন্টা পড়াশোনা করার গ্রাফ পূরণ না থাকে তাহলে তুমি আমাদের সাথে বসতে পারবা না। দেখো, এই স্টুডেন্টটা পড়তে গ্রাফের 16তম ঘন্টাতে পর্যন্ত পূরণ করছে। দেখো, এই স্টুডেন্টটা দেখো প্রথম দিকে এসে পারে না। কেন পারে না? কারণ তোমার বাসায় তো এত অভ্যাস নাই। প্রথম দিকে এসে ফাইট করছে 9 ঘন্টা 12 ঘন্টা, আবার নেমে যায়, আবার উঠে, আবার নেমে, তারপর দেখো শেষের দিকে গিয়ে দেখো আর নামে না, তখন তার চলতেই আছে। এবং যখন এইরকম একটা বাধ্য স্টুডেন্ট আমাদের কাছে কাউন্সিলিং করতে আসে, তখন কিন্তু আমরা তার গ্রাফটা অ্যানালাইসিস করার মাধ্যমে বিভিন্ন পরামর্শগুলো আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি। সাইফুর রহমান বসতেছে, আমি বসতেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা এসে বসতেছে। যারাই বসতেছে ওই স্টুডেন্টের জন্য ওই সিচুয়েশনে কি পরামর্শ দেওয়া উচিত সেই পরামর্শগুলো কিন্তু আমরা লিখে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে সাইফুর রহমান নিজে এটা লিখে দিচ্ছে। এবং এই রিপোর্ট কার্ডের শেষেই তোমাদের বিশ্ববিদ্যালয়ের নামগুলো দেওয়া আছে, এবং বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি ফর্ম ফিল আপ করো তখন ওখান থেকে তোমাদের কিছু অনলাইন ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, সেটা লিখে রাখারও জায়গা দেওয়া হয়েছে। এটা স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হয়, তারা তথ্যগুলো হারায় ফেলে না। আমাদের এখানে যখন আসবা তখন তোমাদের ভার্সিটি, তারপর যে মেডিকেলের অনলাইনে আবেদন ফর্ম যেটা, সেটা ফিল আপ করে দেওয়া হয়। এই তথ্যটা তোমাদের জানা থাকা দরকার, যেহেতু তোমরা সামনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। বিজ্ঞান থেকে কয় জায়গায় পরীক্ষা দেওয়া যায়, মানবিক থেকে কতগুলো জায়গায় দেওয়া যায়, বাণিজ্য থেকে দেওয়া যায়, সেটা এই স্লাইডের মধ্যে দিয়ে দেওয়া আছে। আমাদের বর্ণ থেকে দেখো বিভিন্ন সময়ে আমাদের যখন যেই বিশ্ববিদ্যালয়ে সার্কুলার হয় তখন তাদেরকে ডেকে ডেকে অফিস বসে বসে ফর্ম ফিল আপ করে দেয়। এখন বর্ণ থেকে তুমি যখন ফর্ম ফিল আপ করবা তখন ফর্ম ফিল আপের সুবিধাটা আসলে কি হবে? দেখো, 1 নম্বর সুবিধা হচ্ছে ভার্সিটির আবেদনের ব্যাপারে কোনো কিছু না বুঝলে বর্ণ ব্যাখ্যা করে তোমাকে বুঝাই দিবে।
সো প্যারা নেই। 2 নাম্বারটা হচ্ছে ভার্সিটির মেডিকেলের ফি প্রদান ক্ষেত্রে, দেখো ভার্সিটি মেডিকেলের ফি প্রদানের ক্ষেত্রে বর্ণের ফ্রড কেসের একদমই সম্ভাবনা নাই। ব্যাপারটা এমন না যে তোমার মেডিকেল ফর্ম ফিল আপ করতে 1000 টাকা লাগবে, সেই 1000 টাকা মেডিকেলকে না দিয়ে আমি খেয়ে নিলাম, বসে থাকলাম, তারপর তুমি পরে জানতে পারলা যে তোমার ফর্ম ফিল আপটাই হয় নাই। এরকম কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই। তারপর দেখো এই ছবি একই ছবি সকল ভার্সিটিতে আপলোড করা হয় বলে ভুল ছবি আপলোড হয় না। কারণ তুমি যখন বর্ণাতে আসবা তখন তোমার ছবি স্ক্যান করে তখনই আমাদের সফটওয়্যারে রেডি করে রাখা হয় সকল তথ্য। সুতরাং তোমার ছবি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তোমার পরীক্ষাও বাতিল হবে না। 4 নাম্বার দেখো সকল ভার্সিটির সকল তথ্য সংরক্ষণ করে রাখে বর্ণ নিজেই। এটার উদাহরণ আমি একটু পরে দেবো যে কেন বর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের সকল তথ্য সংরক্ষণ করে রাখে, এতে লাভ কি। সঠিক ছবির স্বাক্ষর আপলোড করা হয়, ফলে বাড়তি জরিমানা গুনতে হয় না। এছাড়াও আর কি আছে, আবেদনের তথ্য, তারিখ, প্রবেশপত্র ডাউনলোডের তারিখ, এক্সাম সবকিছুই বর্ণ ফলো আপ করবে। তোমাকে নিজে থেকে কিছু করতে হবে না, বর্ণ তোমাকে SMS করে দিবে। যদি SMS নাও করে, বর্ণের সাথে ইনফরমেশন ডেস্কে সবসময় তোমাদের সাথে যোগাযোগ থাকবেই। সকল তথ্যই তোমাদের হচ্ছে পরিবারের কাছে, সকল পারিবারিক তথ্য বর্ণের কাছে নিরাপদ থাকবে। কারণ তোমার ভাই বোনের তথ্য, তোমার বাবা মার তথ্য, বাবা মার পেশাগত তথ্য, ঠিকানা, এগুলো কোনো কিছুই আসলে অন্য কারোর হাতে যাওয়ার সুযোগ নাই। যেটা একটা দোকান থেকে গেলে হয়তো বা খুব স্বাভাবিকভাবেই ওই তথ্যগুলো আরো 2-4 জনের কাছে চলে যেতে পারে, তারা ডিস্টার্ব করতে পারে বিভিন্ন সময়, এই সম্ভাবনাটা বর্ণে নাই। আচ্ছা, বর্ণ গাইড করে যে তার কোনো ইউনিটে এক্সাম দেওয়া উচিত, মানে একটা স্টুডেন্টের কোন কোন ইউনিটে এক্সাম দেওয়া উচিত সেটা বর্ণ নিজে থেকে গাইড করে দিবে। আর যেহেতু এক ফোন কল দিলেই বর্ণ ফর্ম ফিল আপ করে দিবে, তাই সব সময় অপচয় হবে না তোমার। বর্ণকে ফোন কল দিয়ে তোমার বর্ণের রোলটা বললেই হবে, আর কোন ভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে চাও এটা বললেই হয়ে যায়। এইটার জন্য তোমার আসলে বাড়তি কোনো সময় নষ্ট করার প্রয়োজন হবে না। তুমি ফোন কল দিলেই বর্ণ তোমার ফর্ম ফিল আপ করে রেখে দিবে। এই হচ্ছে আমাদের বর্ণ থেকে ফর্ম ফিল আপ করে দেওয়ার সুবিধাগুলো। সবচেয়ে বড় যে সুবিধাটা আমি একটা পয়েন্ট বলছিলাম যে তোমার সকল তথ্য ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে বর্ণ সংরক্ষণ করে রাখে। এটার একটা উদাহরণ হচ্ছে এই যে নয়ন ছেলেটা, এই ছেলেটা গত বছর বা তার আগের বছর যখন ভর্তি পরীক্ষা দিতে যায়, ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পরে গেটে প্রবেশের সময় তার মনে পড়ে প্রবেশপত্র সে নিয়ে আসে নাই, সে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যায় নাই। তো সকল শিক্ষার্থীকে আমাদের হেল্পলাইন নাম্বারটা মুখস্থ করিয়ে রাখা হয়। সে হেল্পলাইন নাম্বারে ফোন দিছে, হেল্পলাইন নাম্বারে ফোন দেওয়ার পরে দ্রুত তাকে বলা হয়েছে যে আশপাশে কোনো একটা কম্পিউটারের দোকান থাকলে যেন তাকে তাদের মেইল অ্যাকাউন্টটা দেয়। মেইল অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে, আমরা তার প্রবেশপত্রটা যেটা ছিল আমাদের কাছে সেটা পাঠায় দেয়, প্রিন্ট করে নিয়ে সে পরীক্ষার হলে যায়। সো এইটা হচ্ছে একটা সুবিধা। এই যে নয়ন, সে কোনো তথ্য রাখে নাই, সে পরীক্ষার হলে সরাসরি চলে গেছে, তার তথ্যটা তার ডায়েরিতে লেখা ছিল, সে তো ডায়েরি নিয়ে পরীক্ষা দিতে যায় নাই। সো এইটাই হচ্ছে সুবিধা বর্ণ থেকে ফর্ম ফিল আপ করার। এরকম আরো অনেক অনেক ঘটনা আছে, আমরা তো আর সব ঘটনা দিতে পারি না। এখন সর্বশেষ একটা পার্ট নিয়ে কথা না বললেই নাই, সেটা হচ্ছে বর্ণের সাথে আমাদের সম্পর্কটা কেমন। বর্ণ এবং বর্ণের স্টাফ, বর্ণের এমপ্লয়ি বা বর্ণের চেয়ারম্যান, পরিচালকের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক কেমন? ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। কারণ প্রথম দিকে দেখা যাচ্ছে ওরা ভুল করেই যায় আর আমরা ভুল শুধরানো নিয়ে ব্যস্ত থাকি, সুতরাং খুবই চাপের মধ্যে যায়। কিন্তু এটা আসলে কি এরকম সম্পর্কটাই সবসময় থাকে না, পরিস্থিতি বুঝে সম্পর্কটা পাল্টায়ও যায়। আমরা যখন মনে হয় যে একটা শিক্ষার্থীকে সাপোর্ট দেওয়া উচিত, তখন সেইখানে আমরা গিয়ে সেইভাবে করেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমরা ওদের সাথে বিভিন্ন আগের ছবিটা যেটা দেখাইলাম যে ওদের হোস্টেলে গিয়ে সময় কাটানোর চেষ্টা করছিলাম, পরের ছবি দেখে ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম বাইরে, কারোর সাথে একটু বাইরে বের হওয়া হয়েছিল, তখন তাদের সাথে সময় কাটাই। তারপরে যে পরিচালক নিজেই, এই যে হোস্টেল, এই যে দেখেন 7 ঘন্টার পরীক্ষা চলে, সে শুয়ে বসে পরীক্ষা দিচ্ছে এবং এমপ্লয়িও গিয়ে তার সাথে গিয়ে শুয়ে পড়তেছে। এই যে পরিচালক নিজেই হোস্টেলে ঢুকে স্টুডেন্টদের সাথে সময় কাটাচ্ছে। আমরা হয়তো বা তাদের স্মার্টফোন নাই, আচ্ছা ঠিক আছে তাদের বাটন ফোনেই আমরা একটু ছবি টবি তুলে সময় কাটানোর চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন সময় তারা দাবা খেলছে আমাদের সাথে এসে, বাহিরে যাচ্ছি আমরা, চা খাচ্ছি, এইভাবে করে কিন্তু চলতেই আছে। এই যে এগুলো কিন্তু আমাদের একটু কিছু কিছু
মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি আর কি। এইখানে তাদের সাথে ফটো সেশন, তাদের শখ হয়েছে যে ছাদে উঠে তারা ছবি তুলবে, গেলাম আমরা ছবি টবি তুললাম, বিভিন্ন সময়ে চা পানি সিগারেট আইসক্রিম খাওয়াই হয়। আচ্ছা, এখন কোচিং চলাকালীন সময় একটা বৈশিষ্ট্য তোমাদের কাছ থেকে আমরা চাই, সেটা হচ্ছে ধৈর্যশীল এবং বিনয়ী হইতে হবে। তুমি যদি ধৈর্যশীল এবং বিনয়ী না হও তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তোমাকে কন্ট্রোল করাটা। যারা ঢাকায় আসবা তারা ঢাকায় এসে আমাদের ঠিক অফিসের উল্টা পাশেই সানি ভাই নামের একজন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ওনার বইয়ের দোকান আছে, তোমাদের প্রয়োজনীয় যত ধরনের বই প্রয়োজন সেটা ঢাকা থেকে নিতে পারবা। আর যারা রংপুরে থাকবে তারা আমাদের রংপুর অফিস থেকে বেশ কিছু বইপত্র নিতে পারবা। সবসময় সিসিটিভি মনিটরিং হয়, সুতরাং এখানে উল্টাপাল্টা কিছু হওয়ার সুযোগ নাই। আমরা সব কিছুই তত্ত্বাবধানের মধ্যে রাখি। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আমাদের একটা সুপারভাইজার থাকবে, যেই সুপারভাইজার যতদিন পর্যন্ত না তোমাদের অফলাইন অ্যাডমিশন কোচিং শুরু হবে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ফলো আপ করতে থাকবো। এগুলো হচ্ছে হোস্টেলের কিছু শিক্ষার্থীদের নিজের কিছু মুহূর্ত দিয়ে দেওয়া হয়েছে। হোস্টেলে কি ধরনের রুম থাকে রুমগুলো দেখানোর চেষ্টা করা হলো, যে এখানে তোমার রুম যেগুলো থাকবে সিঙ্গেল রুম আছে, এই যে এটা সিঙ্গেল রুম। তারপর হচ্ছে দেখো ভিআইপি 2 সিট অ্যাটাচড রুম আছে, 3 সিট অ্যাটাচড রুম আছে, 3 সিট কমন বাথ, 4 সিট কমন বাথ, ড্রয়িং রুম, এগুলো সবকিছু দেখানো হয়েছে। বিল্ডিং আমাদের মোট 11টা-12টা বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো সবগুলোই বসিলার যে অফিস আছে আমাদের সেই অফিস থেকে কোনোটাই 10 মিনিটের বেশি হাঁটা দূরত্বে না। সুতরাং তুমি হাঁটলে 10 মিনিটের মধ্যেই আমাদের বসিলা অফিস চলে আসতে পারতেছো, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আহামরি কোনো দূরত্ব না, সবকিছুই আমাদের কাছাকাছি। আর মেয়েদের যে বিল্ডিংটা তার মধ্যে তো একটা বিল্ডিং জাস্ট 10 সেকেন্ড লাগে, অর্থাৎ আমাদের গেট থেকে তাদের গেট 10 সেকেন্ড, রাস্তার এই পার আর ওই পার। সুতরাং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। বর্ণের কিছু হোস্টেলের কিছু বিশেষ সুবিধা যদি বলি তাহলে হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের র্যাগিং হয় না। বর্ণের স্টুডেন্ট ছাড়া এখানে বহিরাগত কোনো স্টুডেন্ট থাকে না, কোনো চাকরিজীবী থাকে না। তো এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না, সবাই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। অন্য কোনো ধরনের মাদক সেবনের কোনো সুবিধা থাকে না, স্মার্টফোন চালানোর সুবিধা থাকে না। এগুলো হচ্ছে বর্ণের হোস্টেলের কিছু নিজস্বতা। আর এই হচ্ছে হোস্টেলের কয়েকটা পয়েন্ট এখানে আছে, পজ করে তোমরা দেখে নিতে পারো। আমি যেগুলো অলরেডি বলে ফেলছি মুখে, সেই পয়েন্টগুলো এখানে বলা। আচ্ছা, এছাড়া হচ্ছে ভর্তির এইবার আসো, যে আমরা যদি ভর্তি হইতে চাই বর্ণতে তাহলে আসলে আমরা কিভাবে ভর্তি হব। সো ভর্তির প্রসিডিউরটা এখানে দিয়ে দেওয়া আছে। কিছুই না, তুমি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিবা। হেল্পলাইন নাম্বারে ফোন দিলে ওরা তোমাকে তারপরে বিকাশ নাম্বার বা তুমি যেভাবে টাকা পেইড করতে চাও, নগদ, রকেট, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে। তুমি টাকা পাঠিয়ে দিবা এবং টাকা পাঠিয়ে দেওয়ার পরে তোমার কাছে কনফার্মেশন SMS চলে যাবে। এই হচ্ছে ভর্তি প্রসিডিউর। আর যদি কেউ অফিসে সরাসরি আসতে চাও, মোস্ট ওয়েলকাম। আমাদের অফিসের ঠিকানা তো স্ক্রিনের শুরুতে শেষে সবখানে দেওয়াই আছে। বিভিন্ন হেল্পলাইন নাম্বারে কল দিলেও তোমাদেরকে বলে দিবে, তোমাকে গাইড করে আমাদের অফিস পর্যন্ত নিয়ে আসবে। সুতরাং এই ভিডিও যাদের যাদের দেখা শেষ হয়েছে তারা আমাদেরকে একটু জানাবা, যে জায়গায় আমরা যদি ভিডিওটা পোস্ট করি কোথাও, সেই পোস্টের নিচে কমেন্ট করে জানাবা যে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেছো। সবার জন্য অনেক অনেক শুভকামনা এত ধৈর্য দিয়ে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।